আজ থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুরের কাহারোলে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেরিন ফুয়েল সংকটে বন্ধের উপক্রম বিদেশি জাহাজে বাংকারিং। নৌপথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। উন্নয়ন কাজসহ নানা সংকটে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভোগান্তির শঙ্কা। এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনায় ঈদ কেনাকাটায় ভোগান্তিতে রংপুরবাসী। অর্ধ লাখের বেশি অনিবন্ধিত 3 চাকার ইজি বাইকের দাপটে তীব্র যানজট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে ৪৫ বছর পর আজ থেকে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে ৫৪ জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুরের কাহারোলের বলরামপুর গ্রামের সাহাপাড়া খালটি পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া একই সঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এ কর্মসূচি উদ্বোধন করবেন। এতে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ কর্মসূচি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মাটির ওপরের পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে। দিনাজপুরের আজ খাল খনন কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, খাল খনন কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের শাহপাড়া খালটি আসলে পুনর্খননের মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30টায় এখানে খালটি উদ্বোধন করবে। আমি যদি দেখাই, খাল উদ্বোধনের জন্য পুরো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এইটি আপনার 12.2 কিলোমিটার দীর্ঘ এই খালে 1200 হেক্টর জমি সেচ সুবিধা পাবে, অর্থাৎ শুষ্ক মৌসুমে যেমন সেচ সুবিধা পাবে, তেমনি বর্ষা মৌসুমে যে জলবদ্ধতার কারণে ফসল নষ্ট হয়ে যেত, সেই জলবদ্ধতা থেকে তারা রেহাই পাবে। এই কারণে যে এখানে একটি সুইচ গেট নির্মাণ করা হবে এই খালে। ফলে বর্ষা মৌসুমে পানিটি নিষ্কাশনের যেমন সুবিধা পাবে এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে সেই পানি দিয়ে আপনার সেচ সুবিধা পাবে কৃষক। পানির লেয়ার উপরে থাকবে, এতে কৃষকের আসলে সেচ সুবিধাও আপনার বাড়বে, তাদের খরচটা কম পড়বে। এবং কৃষকরা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এই তাদের কাঙ্ক্ষিত খালটি পুনর্খননের মধ্য দিয়ে এলাকায় কৃষকদের মধ্যে যে সেচ যে সমস্যাগুলি সেগুলি সমাধান হবে, ফসল উৎপাদন হবে, স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। এবং সেই প্রতিজ্ঞা আসলে অধীর আগ্রহে এই দিনাজপুরের এই শাহপাড়া খালে এখন সকাল থেকে লোকজন কিন্তু আসলে সমবেত হতে শুরু করেছে এবং তারা অপেক্ষা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে, যেখানে তারা স্বপ্ন দেখছে যে আগামীতে এই খাল খননের মধ্য দিয়ে আগামীতে এখানে তারা সেচ সুবিধা পাবে, অর্থাৎ ফসল উৎপাদনে তারা ভালো একটা সুবিধা পাবে। এবং যেহেতু সেখানে আপনার সুইচ গেট থাকবে, সেখানে একটা মাছ চাষেরও একটা সম্ভাবনা রয়েছে। ফলে এই এলাকার আসলে জীবন জীবিকার একটা অন্যরকম মাধ্যম ফিরে আসবে, এটাই তারা প্রত্যাশা করছে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে খাল খনন কর্মসূচি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, কখন শুরু হবে কর্মসূচি, প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। কর্মসূচি ঠিক 9:30টায় শুরু হবে, একটু পরেই। এবং এখানে আমি এখন আছি মাগুরা বিনোদপুরের নারায়ণখালী যে খাল এলাকা, সেই খালে। আমার পিছনে দেখছেন যে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে এবং এখানে যে শ্রমিকরা খাল কাটবে, পাশে আমার বাম পাশে রয়েছে যে এই খালটি মূলত উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তো আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু 109টি ছোট বড় খাল রয়েছে এবং সেই খালগুলো বেশিরভাগই রয়েছে
দীর্ঘদিন ধরে খনন কাজ না হওয়ার জন্য খালগুলো কিন্তু পুনর্জীবিত সেভাবে হয়নি, যার ফলে পানি নাই এবং সেচের যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে। তো এই খাল কাটা কর্মসূচি কিন্তু ইতিমধ্যে কৃষকরা সাধুবাদ জানিয়েছে এবং বর্তমান সরকারকে তারা এই সাধুবাদটা জানাচ্ছেন যে এই খাল যদি ঠিকমতো খনন করা হয় এবং পানি যদি প্রবাহ ঠিক থাকে তবে সেচ মৌসুমে সেচের খরচ তাদের বেঁচে যাবে এবং ফসল উৎপাদনে বাড়বে। আমরা এই বিষয়ে এই খাল কাটা কর্মসূচি বিষয়ে আমরা একটু মাগুরা পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার কাছে একটু হ্যাঁ প্রশ্ন করব যে আজকে যে কর্মসূচিটা আপনারা কিভাবে শুরু করবেন। আমরা আজকে মাননীয় মন্ত্রী অত্র এলাকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব নিতাই রায় চৌধুরী আমাদের এখানে বিদ্যমান খালটি MD1/S6G এই খালটি খননের মাধ্যমে মাগুরা জেলায় চলতি বছরে আমরা জুন মাস নাগাদ প্রায় 16টি খাল খনন কার্যক্রম সম্পন্ন করব। তার ভিতরে এটির মাধ্যমে আজকে শুভ উদ্বোধন হবে। আচ্ছা, এই খাল কাটা আপনার তো শ্রমিকদের দেখছি, শ্রমিকদের দিয়ে কি কাটাবেন? এবং আমরা সর্বদা চেষ্টা করব এই স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে যদি কোনো বড় খননের বিষয় থাকে সেক্ষেত্রে আমরা এক্সকাভেটরের সহযোগিতা নেব। তো আপনাদের পানি উন্নয়ন বোর্ডে তো বেশিরভাগ খালই আপনাদের অধীনে রয়েছে, এই খালগুলো যেগুলো বেদখল রয়েছে সেই ব্যাপারে আপনাদের কোনো কার্যক্রম আছে? অবৈধ দখল উচ্ছেদ একটা চলমান প্রসেস। আমরা যেখানেই মোটামুটি এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো সেখানে আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় এটা ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত রাখবো। আপনাকে জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু এই 109টি খাল, ছোট বড় খালের ভিতর কিন্তু ইতিমধ্যে 16টি খাল এই চলতি বছরের জুনের মধ্যে এই খনন কার্যক্রম শেষ হবে। প্রায় 22 কিলোমিটার খাল খনন এই করা হবে জুনের মধ্যে বলে আমি পানি উন্নয়ন বোর্ড থেকে জানতে পেরেছি। এবং সব থেকে বড় বিষয় যে স্থানীয়ভাবে যে এলাকায় খাল রয়েছে সেখানে শ্রমিকদের ভিতরে কিন্তু উজ্জীবিত দেখা গেছে। আমার পিছনে দেখছেন যে বেশ কিছু কিন্তু মাটি কাটতে এসেছেন, খাল কাটতে এসেছেন এবং এই পর্যায়ে তারাও কিন্তু বলছেন যে খাল কাটা কর্মসূচি যদি অব্যাহত থাকে তাহলে তাদের জন্য একটা আয়ের অন্যতম উৎস হবে। তো এই ছিল মাগুরা থেকে খাল কাটা কর্মসূচির সর্বশেষ খবর। শ্রাবন্তী। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। মেরিন ফুয়েল সংকটের কারণে বন্ধের উপক্রম হয়েছে বিদেশি জাহাজে বাংকারিং। এমন পরিস্থিতিতে নো বাংকারিং পোর্ট ঘোষণা করা হলে আন্তর্জাতিক পর্যায়ে মান ক্ষুণ্ণ হবে চট্টগ্রাম বন্দরের। মেরিন ফুয়েল ও ডিজেলের তীব্র সংকট নৌপথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। বিশ্বের আন্তর্জাতিক বন্দরগুলোতে জাহাজে রিফুয়েলিংয়ের সুবিধাকে বলা হয় বাংকারিং। আন্তর্জাতিক রুটে চলাচলরত মাদার ভেসেলগুলো বিশেষায়িত জ্বালানি 0.5 সালফার মেরিন ফুয়েল ব্যবহার করে। যুদ্ধের কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে মেরিন ফুয়েলের দাম বাড়তে শুরু করে। বাংলাদেশের চেয়ে আন্তর্জাতিক বাজারে এখন এ তেলের দাম বেশি। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বিশেষায়িত এই তেল সংগ্রহ করে বিদেশি জাহাজে সরবরাহ করে 16টি প্রতিষ্ঠান। কিন্তু গত কয়েকদিন ধরে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠানগুলো থেকে চাহিদাপত্র দেওয়ার পরও পর্যাপ্ত 0.5 সালফার মেরিন ফুয়েল পাচ্ছে না ডিলাররা। যদি আমরা এইভাবে সাপ্লাই না পাই আর যদি আমরা এই সরবরাহ বিদেশি জাহাজগুলোকে না করতে পারি তাহলে বিদেশি এই জাহাজগুলো সরবরাহ না পেলে পরে আমাদের চট্টগ্রাম পোর্টকে নো বাংকারিং পোর্টও ঘোষণা করতে পারে। তাতে আমাদের আমদানি শুল্ক বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে। এদিকে চাহিদা মতো ডিজেল সরবরাহ না করায় অভ্যন্তরীণ পণ্য পরিবহনও পড়েছে ঝুঁকির মধ্যে। পণ্য যদি যথাসময়ে যদি না পৌঁছায় তাহলে পণ্যটা আনলোড হবে না। পণ্য আনলোড না হলে তারা অটোমেটিকলি বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে। আর বন্ধের পরে, ঈদের বন্ধের পরে মার্কেটে একটা শর্ট থাকবে, মার্কেটে একটা ঘাটতি থাকবে। বাংলাদেশে প্রতি মাসে মেরিন ফুয়েলের চাহিদা রয়েছে 2,500 থেকে 3,000 টন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাঙামাটি ও সাতক্ষীরার বেশিরভাগ পাম্পে মিলছে না কাঙ্ক্ষিত তেল। দুই জেলায় এখনো বন্ধ অনেক ফিলিং স্টেশন। রাঙামাটির পাম্পগুলোতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে বিপাকে পড়ছে বাইক, গাড়ি ও বোট চালকরা। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। সাতক্ষীরায় তেল সংকটে বিপাকে মোটরসাইকেল চালকরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ তারা। কেউ কেউ পাম্পে মোটরসাইকেল রেখে যাচ্ছেন। তেল না মেলায় যাত্রী পরিবহন সহ বিভিন্ন কাজে বিঘ্ন ঘটছে। ঈদযাত্রার তৃতীয় দিন আজ রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। এ নিয়ে
কমলাপুর রেল স্টেশন থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, আর কদিন বাদেই তো ঈদ, অনেক মানুষ রাজধানী ছাড়ছেন, এই মুহূর্তে ট্রেনে যাত্রীর চাপ কেমন দেখছেন? শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। যদি এইভাবে বলি যে নারীর টানে বাড়ি ফেরা মানুষের যে উদ্দীপনা দেখা যায় ঈদের আগে, তেমনটি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। এখানে নির্দিষ্ট সময়ে সবগুলো ট্রেন ছেড়ে গিয়েছে। কিছুক্ষণ আগে লালমনিরহাটের উদ্দেশ্যে কিন্তু আমার এই ডান পাশে থাকা যেই ট্রেনের লাইনটি রয়েছে, এখান থেকে ট্রেনটি ছেড়ে গিয়েছে এবং যাত্রীর চাপ অনেকটাই বেশি এখন দেখা যাচ্ছে। বিশেষ করে যেসব ফ্যামিলি যারা পরিবার নিয়ে ঢাকাতে বসবাস করেন, যারা এখানে কর্মজীবী রয়েছেন, তারা ঈদের যেই ভোগান্তিটা, সেই ভোগান্তি থেকে বাঁচার জন্য আগেই তারা তাদের পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন, যাতে পরবর্তীতে একদিন বা 2 দিন আগে তারা যে কোনো ভাবেই চলে যেতে পারেন, এমনটি তারা বলেছেন আমাদেরকে। এবং যদি আরেকটি জিনিস বলি যে ঈদকে সামনে করে স্টেশনগুলো বা টার্মিনালগুলোতে এক ধরনের যাত্রী ভোগান্তি হয়ে থাকে, বিভিন্ন দালাল বা টিকিটের যে ভোগান্তি সেটি হয়ে থাকে, সেটি কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা এসে তেমন কোনো অভিযোগ পাইনি যাত্রীদের। তবে তাদের একটি অভিযোগ তারা করেছেন যে অনলাইনে যে টিকিটটি কাটতে হয়, তাদের সেই টিকিট কাটার ক্ষেত্রে তারা একটু ভোগান্তিতে পড়েছেন যে একটি টিকিট তারা পাঞ্চ করার পরে সেটি তাদের হাতে আসা পর্যন্ত একটি নির্দিষ্ট বেশি সময় নিয়েছে, এমন অভিযোগ তারা করেছেন। তবে কমলাপুর রেল স্টেশনে কোনো ভোগান্তি নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। আমরা এখানে যারা রেলের কর্মকর্তা ছিল তাদের 2-1জনের সাথে কথা বলেছি। র্যাব, পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন, তারা যথেষ্ট নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। 3 স্তরে এখানে নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ঈদকে সামনে করে ট্রেনের ছাদে যে ভিড় দেখা যায়, সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে ছাদে যাত্রী যাতে না ওঠে সেজন্য কিন্তু রেলওয়ের প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন, যাতে এরকম কোনো পরিস্থিতি না হয়। তবে সব মিলিয়ে যদি বলি যে এবারের ঈদ যাত্রায় মানুষ সুন্দরভাবে যাতে বাড়ি ফিরতে পারে, সেজন্য রেলওয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা রেখেছেন এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা দেখেছি তারাও সুন্দরভাবে এই যাত্রায় অংশগ্রহণ করতে পেরে তারাও অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আবারও সুন্দরভাবে এই ব্যস্ত নগরীতে ফিরতে চান, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শ্রাবন্তী। মামুন, আপনাকে ধন্যবাদ। ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, কয়টি পয়েন্টে জটের শঙ্কা রয়েছে? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। ঈদ যাত্রার ঠিক শুরুর আগ মুহূর্তেই বলা চলে এই সময়টাকে, এবং আমরা সকাল থেকে দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মূল লেনগুলো রয়েছে সেই লেনগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই সার্ভিস লেনগুলো রয়েছে সেখানে বাসের ব্যাপক চাপ রয়েছে এবং আমরা আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই দূরপাল্লার বাসগুলো যাত্রী অপেক্ষায় দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন সার্ভিস লেনগুলোতে, এবং পাশাপাশি এখানকার যাত্রীদের হাঁকডাক করে তাদেরকে তোলা হচ্ছে। বলা হচ্ছিল যে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেখানে যানজটের সংখ্যা ছিল, তবে এখন পর্যন্ত সেই যানজটের সংখ্যা বা যানজটের চিত্র আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এখানকার পুলিশ বলছে, সিম্বল হাইওয়ে পুলিশ বলছে যে তারা ইতিমধ্যে যানজট নিরসনের জন্য প্রায় 7 শতাধিক কর্মী নিয়োগ করেছে, যেখানে আনসার সদস্যরা রয়েছে, এবং তারা সম্মিলিতভাবে এই যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি যে যাত্রীদের চাপ একেবারেই কম, তবে এখানকার যারা কর্মচারী রয়েছেন, বাসের কর্মচারী, তারা ধারণা করছেন যে আজ রাত কিংবা বিকেল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পেতে পারে। আমরা চেষ্টা করেছি এখানকার মানুষের সাথে কথা বলতে, তারা জানিয়েছে যে বাসের ভাড়া খুব বেশি বৃদ্ধি পায়নি, কখনো কখনো 100 বা 50 টাকা চাওয়ার ঘটনা ঘটেছে এবং সেগুলো আসলে বার্গেনিং এর মাধ্যমে নেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আপনার কাছে যে কোথায় যাচ্ছেন এবং বাসের ভাড়া কত করে যাচ্ছে এখন? না, বাসের ভাড়া আগের মতোই যাচ্ছে, আমি চিটাং যাচ্ছি আর কি। কত করে দিচ্ছেন বাসের ভাড়া এখন? 680 টাকা আগের মতো। নন এসি না এসি বাস? জি, নন এসি। নন এসি। ঈদ যাত্রা কোনো ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা, কি মনে করেন? না, আশা করি ভোগান্তির সম্ভাবনা নাই। আমরা সকাল থেকে যে কথাগুলো বলছিলাম যে একই রকম ভাড়া, যে অন্যান্য সময় যেই ভাড়া চাওয়া হচ্ছিল এবং সেই ভাড়াটাই এখনো চাওয়া হচ্ছে, এবং তবে আমরা যে বাসগুলো দেখছি সেই বাসগুলোর অধিকাংশই এখনো সিট খালি করেই তারা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন।
বাসের কর্মচারীরা বলছে যে আজকে রাত কিংবা কালকে থেকেই এই চাপটা আরো বৃদ্ধি পেতে পারে। যেহেতু এখন পর্যন্ত কোনো যানজটের সংখ্যা নেই, ফলে তাদের বাস চালাতে বা দীর্ঘক্ষণ লাইনে বসে থাকার সংখ্যাটাও আসলে তাদের নেই। তো সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের যে ভোগান্তির বিষয়টি সেটি আসলে আমরা করতে পারিনি। সব মিলিয়ে এবারে ঈদের নির্বিঘ্ন ঈদ যাত্রা দিতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন পুলিশ সহ সংশ্লিষ্টরা। এই ছিল নারায়ণগঞ্জে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ। ইফতারের স্বাদের বৈচিত্র্য আনতে খুলনার ক্রেতারা শহর ঘুরে বিভিন্ন স্থান থেকে কিনছেন পছন্দের খাবার। স্বাদ আর সাধ্যের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে বাহারি ইফতার কিনছেন রেস্টুরেন্ট থেকে শুরু করে অস্থায়ী দোকান থেকে। দুপুর গড়াতে না গড়াতেই খুলনার অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলু চপের পাশাপাশি বিক্রেতারা ইফতারে বৈচিত্র্য আনতে রাখছেন হরেক রকমের কাবাব আইটেম। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার ওপরে। রমজানের শুরু থেকেই দুপুর গড়াতেই সরগরম হয়ে উঠছে হালিমের দোকানগুলো। তান্দুরি চিকেন, ফিরনি, পাটিসাপটা পিঠা, হালিমটা আমরা খুবই স্পেশালভাবে করি, একদম ফ্রেশ খাসি দিয়েই করি। তারপরে ডিমের চপ, আলুর চপ। কোয়ালিটি ভালো দিই, ভালো মান, তেল, ঘি, ডাল, চাল যা দিয়া সব কোয়ালিটিভাবে দিই। স্পেশালিটির ভিতরে আছে হচ্ছে খেজুরের গুড়ের জিলাপি, আর অন্যান্য বছরের ন্যায় যেগুলো থাকে সেইগুলোই আছে। ইফতারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে পিঠাপুলিও। এছাড়া গ্রীষ্মকালীন ফল বাজারে আসতে শুরু করায় কদর রয়েছে এসবেরও। আনারসটাও আসছে, আনারসটা পাচ্ছে, জলডুবি আনারস, যেটা রসালোটা মিষ্টিটা। বাজারে তো অনেক ফল আছে, বিশেষ করে তরমুজটা আপনার প্রাধান্য পাচ্ছে বেশি। নতুন নতুন খাবারের স্বাদ নিতেই ক্রেতারা বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতার। ডিবিসি নিউজ ডেস্ক।